এটি স্থিতিস্থাপকতা সংক্রান্ত তৃতীয় ভিডিও, বা ইলাস্টিসিটি পার্ট 3। আমরা অলরেডি স্থিতিস্থাপকতা প্রথম অংশটুকু আলোচনা করে ফেলেছি। প্রথম অংশে ছিল স্থিতিস্থাপকতা কী, পীড়ন, বিকৃতি, হুকের সূত্র। তারপর ধীরে ধীরে আমরা স্থিতিস্থাপক গুণাঙ্ক, বিভিন্ন ধরনের স্থিতিস্থাপক গুণাঙ্ক, তাদের পারস্পরিক সম্পর্ক, পয়সন অনুপাত এবং এই সমস্ত রাশি সম্পর্কিত বিভিন্ন গাণিতিক সমস্যা আমরা আগের ভিডিওগুলোতে আলোচনা করে ফেলেছি। আজকে প্রথমে আমরা একটা নতুন জিনিস আলোচনা করব, যে একটা তার, যে কোনো ধরনের তার, তাকে আমি টান প্রয়োগ করে বিকৃত করছি। তার মানে এই যে বিকৃত করছি, সেক্ষেত্রে আমি একটা বল প্রয়োগ করছি। সেই বিকৃত করলে তার মধ্যে একটা স্থিতি শক্তি সঞ্চিত হয়, যেটাকে বলা হয় স্থিতিস্থাপক স্থিতিশক্তি। তার একটা রাশিমালা আমরা বের করতে চাইছি। তাহলে প্রথমেই আমরা কি করব? প্রথমেই করব তারের অনুদৈর্ঘ্য বিকৃতির জন্য কৃতকার্য বা স্থিতিস্থাপক স্থিতিশক্তি। তারের অনুদৈর্ঘ্য বিকৃতির জন্য কৃতকার্য, ওয়ার্ক ডান টু স্ট্রেচ আ স্ট্রিং, অথবা তুমি বলতে পারো ওয়ার্ক ডান টু ক্রিয়েট আ লংজিটিউডিনাল স্ট্রেন। এবং এই যে ওয়ার্ক ডান, সেই ওয়ার্ক ডানটাই তারটার মধ্যে স্থিতিস্থাপক স্থিতিশক্তি রূপে সঞ্চিত হয়। স্থিতিস্থাপক স্থিতিশক্তি। তো তোমরা অলরেডি পড়েছো আগে যে স্থিতিশক্তি কখন সঞ্চিত হয়? যখন আমরা কিছু পরিমাণ কৃতকার্য করি। যে কৃতকার্যটা করি সেই কৃতকার্যটাই বস্তুর মধ্যে স্থিতিশক্তি বা পোটেনশিয়াল এনার্জি রূপে স্টোর হয়। যেমন আমরা এইভাবে পড়েছিলাম যে একটা বস্তু মাটিতে পড়ে আছে, আমি বস্তুটাকে মাটি থেকে এই উচ্চতায় তুললাম, তাই না? এই যে এই উচ্চতায় তুললাম, তাতে আমাকে কিছু পরিমাণ কৃতকার্য করতে হচ্ছে। কার বিরুদ্ধে? অভিকর্ষ বলের বিরুদ্ধে। এই যে অভিকর্ষ বলের বিরুদ্ধে আমি কাজ করলাম, সেই কাজটা ওর মধ্যে স্থিতিশক্তি কত mgh সেইভাবে সঞ্চিত হয়ে যায়। তেমনি একই রকমভাবে আমি বলতে পারি একটা তার, মনে করো এই একটা তার, এই তারটার এক প্রান্ত স্থির করা আছে, উপরের দিকে মনে করো স্থির, এর দৈর্ঘ্য ক্যাপিটাল এল। আমি কি করছি? তারটাকে নিচের দিকে বল প্রয়োগ করছি। এবার যেই আমি বল প্রয়োগ করছি, স্থিতিস্থাপকতার সাধারণ ধর্ম অনুসারে কি হবে? বস্তুটা কিছুটা পরিমাণ বিকৃত হচ্ছে এবং বিকৃত হওয়ার সঙ্গে সঙ্গে ভেতরে ভেতরে কিন্তু একটা প্রত্যানয়ক বল সৃষ্টি হচ্ছে স্থিতিস্থাপকতার জন্য। ডিউ টু ইলাস্টিসিটি অ্যান অপোজিং ফোর্স ইজ ক্রিয়েটেড ইনসাইড দ্য অবজেক্ট। তাহলে এই যে প্রত্যানয়ক বল সৃষ্টি হচ্ছে, যেটা বস্তুকে প্রাথমিক অবস্থায় ফিরে আনার চেষ্টা করছে, এই প্রত্যানয়ক বলের বিরুদ্ধে তুমি তারটাকে কিছু পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি করতে চাইছো। আমি যদি পার্শ্বীয় বিকৃতিটাকে এখানে ইগনোর করি, তাহলে আমি বলতে পারি সাপোজ যে তারটার স্মল এল পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে। এবং এই যে তুমি দৈর্ঘ্য বৃদ্ধিটা করেছো, সেটা কার এগেনস্টে? এটা তুমি করেছো এই প্রত্যানয়ক বলের এগেনস্টে, তাই না? তাহলে এই প্রত্যানয়ক বলের এগেনস্টে তুমি কৃতকার্য করবে কিছু পরিমাণ। সেই যে কৃতকার্য করবে, সেই কৃতকার্যের রাশিমালাই আমি বের করতে চাইছি, এবং ওই যে কৃতকার্য, সেই কৃতকার্যটাই বস্তুর মধ্যে স্থিতিস্থাপক স্থিতিশক্তি, ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি রূপে সঞ্চিত হবে। ঠিক আছে? তাহলে কতটা হবে? তো তুমি একটা জিনিস ভাবো, একদম প্রথমে তারটাতে কোনো বল প্রয়োগ করা হয়নি। প্রথমে যখন তারটাকে প্রথমে এক প্রান্ত থেকে ঝোলালাম, প্রথমে কোনো বল প্রয়োগ করা হয়নি প্রথম ক্ষেত্রে। আর যখন আমি একবার বল প্রয়োগ করলাম, তখন এফ বল প্রয়োগ করা হলো। এখানে এই জিনিসটা তোমাকে খেয়াল রাখতে হবে যে আমি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত কনসিডার করব। তাহলে প্রথমে বল প্রয়োগ করা হয়নি, পরে এফ বল প্রয়োগ করা হয়েছে। তাহলে আমি বলতে পারি, বা তুমি এভাবে ভাবতে পারো যে আমি ধীরে ধীরে এফ বল প্রয়োগ করেছি। একবারে তো বলটা প্রয়োগ করা যায় না, আস্তে 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 বলটা তুমি বাড়াচ্ছ গায়ের জোরটাকে। তাহলে সেক্ষেত্রে এখানে কিন্তু একটা অ্যাভারেজ ফোর্সের কনসেপ্ট চলে আসবে, গড় বল। এবং গড় আমি দুটো ক্ষেত্রে আলোচনা করেছি, ফার্স্ট আর লাস্ট।
তাহলে গড় মানে F1 প্লাস F2 বাই 2, তাহলে পড়ে থাকছে এখানে যে পরিমাণ অ্যাভারেজ ফোর্স হচ্ছে সেটা হচ্ছে 0 প্লাস F বাই 2। তাহলে তুমি বলতে পারো এক্ষেত্রে যে গড় বল আমি প্রয়োগ করলাম সেটা হচ্ছে হাফ এফ। কতটা দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে? স্মল এল। তাহলে আমি বলতে পারি এক্ষেত্রে এই পরিমাণ যে অনুদৈর্ঘ্য বিকৃতি হলো সেই অনুদৈর্ঘ্য বিকৃতির জন্য কৃতকার্য, আমি যদি ডব্লিউ বলি তাহলে এটা হয়ে যাবে গড় বল ইনটু দৈর্ঘ্য বৃদ্ধি অ্যাভারেজ ফোর্স ইনটু ইনক্রিজ ইন লেন্থ। তাহলে এটা পড়ে থাকছে দেখো হাফ এফ ইনটু দৈর্ঘ্য বৃদ্ধি। তাহলে এই হয়ে গেল তোমার কৃতকার্য। ঠিক, তাহলে এই কৃতকার্যটাই ওর মধ্যে স্থিতিস্থাপক, এটাকে যদি আমি ইউ দিয়ে প্রকাশ করি আমি বলতে পারি দিস ইজ ইকুয়াল টু ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি। ঠিক আছে, খুব সিম্পল কনসেপ্ট। দেখো খুব সহজে আমি জিনিসটাকে নিয়ে এলাম। ব্যাপারটা আরেকবার বলে দিচ্ছি যে আমি একটা তারের অনুদৈর্ঘ্য বিকৃতি সৃষ্টি করতে চাইছি, অর্থাৎ তারটাকে দৈর্ঘ্য বরাবর কিছু পরিমাণ বাড়াতে চাইছি। এই যে আমি দৈর্ঘ্য বরাবর কিছুটা বাড়াবো সেক্ষেত্রে আমাকে কিছু পরিমাণ কার্য করতে হবে। কার বিরুদ্ধে কার্য করতে হবে? যে আমি যখনই বল প্রয়োগ করে তারটাকে দৈর্ঘ্যে বাড়াবার চেষ্টা করব, স্থিতিস্থাপকতা ধর্ম অনুসারে তারটার ভেতরে ভেতরে একটা প্রত্যানয়ক বল সৃষ্টি হয়, যে বলটা চেষ্টা করে বস্তুটা যেন আবার পূর্বেকার অবস্থায় ফিরে আসে। সেই প্রত্যানয়ক বলের বিরুদ্ধে আমি তারটাকে কিছু পরিমাণ দৈর্ঘ্যে বাড়ালাম, তাই তো? তাহলে সেক্ষেত্রে আমি কিছু পরিমাণ কার্য করলাম। আচ্ছা, এই যে কার্য করলাম সেটা নির্ণয় করলাম কিভাবে? যে প্রথমে কোনো বল ছিল না, জিরো, পরবর্তীকালে এফ বল প্রয়োগ করেছি, তাহলে এখানে একটা অ্যাভারেজ ফোর্সের কনসেপ্ট আসছে, তাহলে সেটা হয়ে গেল 0 প্লাস এফ বাই 2 মানে হাফ এফ। এবং সেটাকে আমি কি করলাম? গড় বলটাকে দৈর্ঘ্য বৃদ্ধি দিয়ে গুণ করলাম, তাহলে এটা হয়ে গেল হাফ এফ এল, এবং সেটাই হয়ে যাচ্ছে স্থিতিস্থাপক স্থিতিশক্তি। রাইট? আচ্ছা বেশ, এবার আমি এখানে যেটা করতে পারি যে আমি যদি এই যে স্থিতিস্থাপক স্থিতিশক্তি পেলাম এটাকে যদি আয়তন দিয়ে ভাগ করি, মানে একক আয়তনে স্থিতিস্থাপক স্থিতিশক্তি বের করতে চাই, তাহলে কি আসছে দেখো। তাহলে এখানে আমি বের করতে চাইছি একক আয়তনে স্থিতিস্থাপক স্থিতিশক্তি, ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি পার ইউনিট ভলিউম। এটাকে অনেক সময় এনার্জি ডেনসিটি বলা হয়। স্থিতিস্থাপক স্থিতিশক্তি, এটাকেই অনেক সময় বলা হয় শক্তি ঘনত্ব, এনার্জি ডেনসিটি। খেয়াল করো, ভলিউম দিয়ে ভাগ করলে ঘনত্ব হয়। কাকে? মাসকে। মাসকে ভলিউম দিয়ে ভাগ করলে যেমন ঘনত্ব হয়, তেমনি শক্তিকে যদি ভলিউম দিয়ে ভাগ করি তাহলে সেটা শক্তি ঘনত্ব হয়ে যাবে। তাহলে এনার্জি ডেনসিটি কি? এনার্জি ডেনসিটি ইজ দ্য এনার্জি পার ইউনিট ভলিউম। এখানে একক আয়তনে স্থিতিস্থাপক স্থিতিশক্তি, তাই এখানে এটাকে এনার্জি ডেনসিটি বলা যেতে পারে। তাহলে এটা কত হবে সেটাকে আমি লিখতে পারি, আমি যদি একটা অন্যরকম সিম্বল দিই, সাপোজ ইউ ড্যাশ, তাহলে ইউ ড্যাশ মানে হচ্ছে ইউ বাই ভলিউম। আচ্ছা, ইউ কত? হাফ এফ এল বাই ভলিউম। আচ্ছা, তাহলে এটাকে আমি লিখতে পারি হাফ এফ এল ডিভাইডেড বাই ভলিউম। ভলিউম মানে কি? ভলিউম মানে আমি এভাবে ভাবতে পারি ক্ষেত্রফল ইনটু দৈর্ঘ্য। আমি তো কার ভলিউম বলছি? যার উপর বল প্রয়োগ করছি। এখানে বস্তুটা কে? বস্তুটা হচ্ছে একটা তার, তাহলে তারটার আয়তন নির্ণয় করব। তার কেমন দেখতে? অনেকটা চোঙের মতো। তো আমি এভাবেও ভাবতে পারি যে তাহলে আমার এখানে আয়তনটা কিভাবে ভাবতে পারি, যে আমি দৈর্ঘ্য ইনটু ক্ষেত্রফল এভাবে বলতে পারি। তাহলে তারটির ক্ষেত্রফল যদি স্মল এ হয়, তারটার অ্যাকচুয়াল দৈর্ঘ্য হচ্ছে ক্যাপিটাল এল, তাহলে আয়তন বলতে পারি যে দ্যাট ইজ ইকুয়াল টু এ ইনটু এল। এবার দেখো এই রাশিটাকে আমি এভাবে সাজাতে পারি হাফ ইনটু এফ বাই এ ইনটু স্মল এল বাই এল। একটু ভালো করে খেয়াল করে দেখো, এইখানে যে রাশিগুলো পেলাম এই স্মল এল বাই এল, এটাকে কি বলা হয়? বিকৃতি। আগের দিনই করেছি অনুদৈর্ঘ্য বিকৃতি। আর এফ বাই এ ফোর্স বাই এরিয়া, এটা কি বলা হয়? পীড়ন, স্ট্রেস। তাহলে আমি কি পেলাম? আমি পেয়ে যাচ্ছি এনার্জি ডেনসিটি ইকুয়াল টু হাফ ইনটু স্ট্রেস ইনটু স্ট্রেন। অর্থাৎ একক আয়তনে সঞ্চিত স্থিতিস্থাপক স্থিতিশক্তি সমান হাফ ইনটু পীড়ন ইনটু বিকৃতি, হাফ ইনটু স্ট্রেস ইনটু স্ট্রেন। এটা কিন্তু পরীক্ষার খুব কমন প্রশ্ন। তোমাকে বলবে দেখাও শক্তি ঘনত্ব, অথবা এইভাবে বলবে যে দেখাও একক আয়তনে সঞ্চিত স্থিতিস্থাপক স্থিতিশক্তি ইকুয়াল টু হাফ ইনটু পীড়ন ইনটু বিকৃতি। ঠিক আছে, তখন কিন্তু আবার কৃতকার্য দিয়ে কিন্তু কোনো প্রশ্ন দেবে না, তোমাকে স্থিতিশক্তির টার্মেই গোটা ব্যাপারটাকে আলোচনা করতে বলবে। রাইট?
আচ্ছা এটাকে দেখো আমি একটা অন্য রকমের রূপও দিতে পারি এই এক্সপ্রেশনটাকে, নিউমেরিক্যালস এর জন্য খুব ইম্পর্টেন্ট বাকি পার্টটা। দেখো কিভাবে আমি রূপ দিচ্ছি, দেখো আমার তো এইটা এসছে অ্যাকচুয়ালি স্থিতিস্থাপক স্থিতিশক্তি, এই আলোচনা হয়ে গেল। এবার স্থিতিস্থাপক স্থিতিশক্তি মানে এই যে এক্সপ্রেশন, এটাকে আমি অন্যভাবে সাজাতে পারি। কিভাবে? y এর টার্মে আমি লিখতে পারি y ইকুয়াল টু f বাই a l বাই l, তাহলে পড়ে থাকছে দেখো f বাই a দিস ইজ ইকুয়াল টু y l বাই l, বুঝছে? তাহলে f ইকুয়াল টু আমি লিখতে পারি y a l বাই ক্যাপিটাল L, অসুবিধা হবার কথা নয়। এবার f এর এই এক্সপ্রেশনটা আমি ওই স্থিতিস্থাপক স্থিতিশক্তির রাশিমালায় বসিয়ে দিচ্ছি। এই যে স্থিতিস্থাপক স্থিতিশক্তির রাশিমালা হাফ fl, তাহলে স্থিতিস্থাপক স্থিতিশক্তি দ্যাট ইজ ইকুয়াল টু হাফ fl, মান বসিয়ে দিলে পাচ্ছ হাফ, f এর মান হয়ে গেল y a l বাই ক্যাপিটাল L ইনটু স্মল l, তাহলে পড়ে থাকছে y a l স্কয়ার বাই 2l। দেখো খুব সিম্পলি আমি গোটা ব্যাপারটাকে নিয়ে চলে এলাম, তাই না? তাহলে এটা পড়ে থাকছে y a l স্কয়ার বাই 2l। এটা দিয়েও কিন্তু পরীক্ষায় প্রশ্ন থাকে, ঠিক? এটা দিয়েও পরীক্ষাতে প্রশ্ন থাকে, যেমন চাইবে সেই অনুযায়ী তোমাকে এগোতে হবে। খুব ইম্পর্টেন্ট পার্ট, খুব ভালো করে দেখে রাখবে। আচ্ছা এরপর এই জিনিসটার কনসেপ্ট দিয়ে নিউমেরিক্যালস থাকতে পারে। কিরকম নিউমেরিক্যালস থাকতে পারে একটা আলোচনা করা যায়, তারপরে পরে চলে আসছি। বলছে তোমার কাছে একটা তার আছে, ঠিক আছে? যে কোনো রকমের একটা তার আছে, তারটার এক প্রান্ত আটকানো আর একটা প্রান্ত ঝুলছে, মানে অন্য প্রান্তে তুমি ফোর্স অ্যাপ্লাই করতে পারো। বলছে তারটাতে যদি আমি 3 কেজি ভার চাপাই, 3 কেজি ভার, কেজি ভার সম্পর্কে অলরেডি তোমার আইডিয়া হয়ে গেছে। বলছে 3 কেজি ভার যদি ভার চাপাই তাহলে তারটির দৈর্ঘ্য বৃদ্ধি হবে 0.6 মিলিমিটার। এবার সেম তারে বলছে যদি আমি 5 কেজি ভার বল চাপাই, সেকেন্ড ক্ষেত্রে আমি অ্যাপ্লাই করলাম 5 কেজি ভার, তখন বলছে তারটির দৈর্ঘ্য বৃদ্ধি হয়ে যাচ্ছে 1 মিলিমিটার এক্সপেক্টেড। আমি বেশি ফোর্স অ্যাপ্লাই করছি, তাহলে বেশি ফোর্স অ্যাপ্লাই করলে বেশি পরিমাণ ইলংগেশন হবে, বেশি পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি হবে। তোমাকে প্রশ্ন দিয়েছে এই যে প্রক্রিয়া, এই যে আমি 3 কেজি ভার থেকে 5 কেজি ভার বাড়ালাম ফোর্সটা, তাতে আমার কি পরিমাণ কৃতকার্য করতে হবে। 3 কেজি ভার থেকে যখন 5 কেজি ভার গেলাম আমাকে কতটা পরিমাণ ওয়ার্ক ডান করতে হবে। খুব সিম্পল প্রশ্ন। দেখো কিভাবে করব। দেখো তুমি বলবে কৃতকার্য, এখানে কৃতকার্য ব্যাপারটা আসছে কোত্থেকে? আবার আমি মনে করিয়ে দিই, কৃতকার্যকে সবসময় যে ওয়ার্ক ডান এফ ইন্টু এস করে পাবে তার কিন্তু কোনো মানে নেই। কৃতকার্যকে বেশিরভাগ ক্ষেত্রে শক্তির পরিবর্তন এইভাবেও তোমাকে পেতে হতে পারে, এবং সেটা ডিপেন্ড করবে বস্তুর গতির অবস্থার উপর, যে সেটা চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি বা চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি করেও বার করতে হতে পারে। সুতরাং ওয়ার্ক ডান যে সবসময় এফ ইন্টু এস হবে সেরকম ভাবার কোনো কারণ নেই। এখানে দেখো কৃতকার্য বলেছে, তাই না? কৃতকার্য নির্ণয় করতে বলেছে। আমরা এখানে কৃতকার্যটা নির্ণয় করব শক্তির পরিবর্তন রূপে। কিসের শক্তি? স্থিতির শক্তি। একটু আগে আমরা বললাম, আলোচনা করেছি থিওরিতে, যে স্থিতির শক্তি সঞ্চিত হয় যখনই ফোর্স অ্যাপ্লাই করছি, ইলংগেশন হচ্ছে, দেয়ার ইজ সাম এনার্জি দ্যাট ইজ স্টোরড উইদিন দ্য ওয়্যার। তাহলে এখানে আমরা যেটা করব, কৃতকার্যটাকে শক্তির পরিবর্তন রূপে নিয়ে আসবো। কিভাবে শক্তি নিয়ে আসবো? দেখো এই ক্ষেত্রে কিছু পরিমাণ শক্তি পাবো u1, আমি u1টাকে কিন্তু এখানে এনার্জি বলছি, নট ভেলোসিটি, খেয়াল রেখো। তাহলে প্রথম ক্ষেত্রে 3 কেজি বার বল প্রয়োগ করার সময় যখন 0.6 মিলিমিটার দৈর্ঘ্য বৃদ্ধি হলো, তখন তার মধ্যে কিছু পরিমাণ স্থিতিশক্তি সঞ্চিত হয়েছে। আবার যখন আমি 5 কেজি ভার বল প্রয়োগ করছি এবং 1 মিলিমিটার দৈর্ঘ্য বৃদ্ধি করছে, তখন তার মধ্যে কিছু পরিমাণ স্থিতিশক্তি সঞ্চিত হচ্ছে। তাহলে সেই দুটো স্থিতিশক্তির বিয়োগফলই হয়ে যাচ্ছে কৃতকার্য। তাহলে ওয়ার্ক ডান দ্যাট ইজ অলওয়েজ ইকুয়াল টু চেঞ্জ ইন এনার্জি। তাহলে এখানে তুমি লিখে ফেলতে পারো যে ওয়ার্ক ডান ইকুয়াল টু হয়ে যাবে দ্বিতীয় ক্ষেত্রে স্থিতিশক্তি আর মাইনাস প্রথম ক্ষেত্রে স্থিতিশক্তি। আচ্ছা দ্বিতীয় ক্ষেত্রে স্থিতিশক্তি কত হবে? হাফ ইন্টু F2 ইন্টু L2, আর প্রথম ক্ষেত্রে স্থিতিশক্তি কত হবে? হাফ ইন্টু F1 ইন্টু L1। এক্ষুনি করলাম হাফ FL, হাফ FL মানে হচ্ছে এনার্জি, তাহলে ওই হাফ FL এনার্জিটাকেই তোমাকে নিয়ে আসতে হবে। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি দেখো
হাফ যদি কমন নিই তাহলে পড়ে থাকছে F2, কোনটা F2? এটা F2, এটা L2, এটা F1, এটা L1। তাহলে F2 5 কেজি ভার, তাহলে 5 ইনটু 9.8, তাহলে আমার নিউটন হয়ে গেল। ঠিক। আর এখানে আছে মিলিমিটার, মিলিমিটারটাকে আমি একদম মিটারে কনভার্ট করছি, তাহলে -3 মিটার। মাইনাস F1 3 ইনটু 9.8, এটা হলো ফোর্স, আর এখানে হয়ে যাচ্ছে 0.6 ইনটু 10 টু দি পাওয়ার -3, তাহলে সেটা হয়ে যাবে মিটার। এবার যতটা কমন যাবে, যেমন দেখো 9.8 ইনটু 10 টু দি পাওয়ার -3টা কমন চলে যাচ্ছে, তাহলে ভেতরে পড়ে থাকছে 5 মাইনাস 3 ইনটু 0.6, ঠিক আছে, ঠিকঠাক হলো। তাহলে পড়ে থাকছে এটা হয়ে যাচ্ছে 4.9 ইনটু 10 টু দি পাওয়ার -3, এটা 3 6 18, 1.8, তার মানে এটা হয়ে যাচ্ছে 3.2। অবভিয়াসলি গোটা ব্যাপারটা জুল এককে আসবে, ঠিক আছে। এখান থেকে ক্যালকুলেশন করে তুমি যেটাই পাবে সেটাই হয়ে যাবে জুল এককে কৃতকার্য। আচ্ছা, পরবর্তী আলোচনায় চলে যাচ্ছি। পরবর্তী আলোচনাটা একটা খুব ইম্পর্টেন্ট আলোচনা, যে দুটো বস্তু which one is more elastic, কে বেশি স্থিতিস্থাপক, সেই ব্যাপারটা আমরা আলোচনা করব। তোমাকে দুটো বস্তু দিয়ে দেবে, তোমাকে দুটো বস্তু দিয়ে বলবে কোনটা বেশি স্থিতিস্থাপক। ভালো করে খেয়াল করে দেখো, দুটো বস্তু দেবে, নিয়ে তোমাকে কম্পেয়ার করতে বলবে which one is more elastic। তুমি কিভাবে করবে? ইলাস্টিসিটি কার বেশি সেটা আমরা কিভাবে মেজার করব? সাপোজ তোমাকে দুটো বস্তু দিয়ে দেয় ইন জেনারেল, সাপোজ তোমাকে বললো রবার আর স্পাত, এই দুটোর মধ্যে কে বেশি স্থিতিস্থাপক, আমি কিভাবে আলোচনা করব? অথবা কোনো এক বছর প্রশ্ন দিয়েছে হীরক, ডায়মন্ড অর স্পাত, কোনটি বেশি স্থিতিস্থাপক? তো আমি প্রথমে একটা জিনিস বলে নিই মেন আলোচনা ব্যাখ্যায় যাওয়ার আগে। তুমি মনে রাখবে যেটাকে সহজে বিকৃত করা যায়, যেটাকে সহজে বিকৃত করা যায় সেটা কিন্তু কম স্থিতিস্থাপক। তাহলে তুমি একটা জিনিস ভেবে দেখো, রবারকে তো খুব সহজে টানলে বেড়ে যায়, স্পাতের তারকে কিন্তু করা যায় না। তাহলে রবার আর স্পাতের যখন কম্প্যারিজন হবে তখন স্পাত হচ্ছে বেশি স্থিতিস্থাপক। কিন্তু যখন আবার হীরক আর স্পাতের মধ্যে কম্প্যারিজন করবে, স্পাতকে তো করা খুব কষ্টকর, বিকৃতি ঘটানো কষ্টকর, আর হীরক কিন্তু মোস্ট প্রবাবলি সেকেন্ড হার্ডেস্ট ম্যাটেরিয়াল, তাহলে হীরককে বিকৃত করা আরো কষ্টকর। তাহলে কোনটা বেশি স্থিতিস্থাপক হবে? হীরকের সঙ্গে যদি কম্প্যারিজন করে তাহলে হীরক বেশি স্থিতিস্থাপক হয়ে যাবে। মানে সোজা কথায় যাকে বিকৃত করা কঠিন সে বেশি স্থিতিস্থাপক। তো এইভাবে তো তোমাকে ব্যাখ্যা করলে চলবে না, তোমাকে ব্যাখ্যাটা আরেকটু ভালোভাবে করতে হবে। তুমি আপাতত মনে রাখবে যে কে বেশি স্থিতিস্থাপক সেটা আমরা বুঝতে পারবো যে কার স্থিতিস্থাপক গুণাঙ্কটা বেশি, ঠিক আছে। কার স্থিতিস্থাপক গুণাঙ্কটা বেশি সেটা সে হবে বেশি স্থিতিস্থাপক। তাই তুমি স্থিতিস্থাপক গুণাঙ্কটাকে আরেকবার নতুন করে ভেবে নাও, যে স্থিতিস্থাপক গুণাঙ্ক কি ছিল? স্থিতিস্থাপক গুণাঙ্ক ছিল স্ট্রেস বাই স্ট্রেন, পীড়ন বাই বিকৃতি। তাহলে পীড়ন বাই বিকৃতি, কার পীড়ন বাই বিকৃতি বেশি? যে একই পরিমাণ বিকৃতি সৃষ্টি করতে যার ক্ষেত্রে বেশি পীড়ন করতে হবে, এটা ভগ্নাংশ। তাহলে হরটাকে সেম রেখে, দুটোর তো আমি কম্প্যারিজন করছি, দুটোর হর সেম রেখে আমি দেখব কার ক্ষেত্রে লগটা বেশি, ঠিক। অথবা উল্টো ভাবে করতে পারতে, যে দুটোর পীড়ন সেম রেখে কার ক্ষেত্রে বিকৃতিটা কম। তো পীড়নটা তো মৌলিক নয়, পীড়নটা তুমি নিজে থেকে সৃষ্টি করতে পারো না, তুমি সৃষ্টি করতে যেটা পারো সেটা হচ্ছে বিকৃতি। বিকৃতি সৃষ্টি হলে তবে পীড়ন সৃষ্টি হয়। তাহলে আমি এইভাবে ব্যাপারটাকে ভাববো যে আমি যে দুটো ম্যাটেরিয়ালের কথা বলবো সেই দুটো ম্যাটেরিয়ালের ক্ষেত্রে বিকৃতি সেম ধরে নেব। এবার বিকৃতি সেম ধরার পর আমি দেখব কার ক্ষেত্রে পীড়ন বেশি, যার ক্ষেত্রে পীড়ন বেশি হবে অবভিয়াসলি সেই বেশি স্থিতিস্থাপক হবে। তো এখানে তুমি করে তো দেখতে পারবে না, তুমি তার স্পাতের তার রাবারের তার নিয়ে এক্সপেরিমেন্টালি নয়, তুমি রেজাল্টটাকে তুমি মানে উল্লেখ করবে। রেজাল্টটাকে কিভাবে উল্লেখ করবে? তুমি বলবে যদি স্পাত আর রবার এই দুটোর বিকৃতি ভার্সেস পীড়ন বা পীড়ন ভার্সেস বিকৃতি যদি দেখা যায় তাহলে এই রকমের জিনিস দেখা যায়। কিরকম? মনে করো এখানে সমান পরিমাণ বিকৃতি ধরলাম, ও এ, ও এটা মনে করো স্পাত আর এটা মনে করো রবার। তুমি কি করলে? সমান পরিমাণ বিকৃতি, ও এ পরিমাণ বিকৃতি স্পাতের ক্ষেত্রে কত লাগছে, রাবারের ক্ষেত্রে কত লাগছে,
তো আমি দেখছি এখানে যদি আমি এভাবে গ্রাফ করি, এটা এবি করলাম, এটা এসি করলাম, ছবি থেকে বলতে পারি এসি ইজ গ্রেটার দেন এবি। এসিটা কি? এসিটা হচ্ছে স্পাতের ক্ষেত্রে ওএ পরিমাণ বিকৃতি সৃষ্টি করতে যে পরিমাণ পীড়ন হয়, বা ওএ পরিমাণ বিকৃতি স্পাতে যদি সৃষ্টি হয় তাহলে তার মধ্যে যে পরিমাণ পীড়ন সৃষ্টি হয় সেটা হচ্ছে এসি। আর এবিটা কি? এবিটা হচ্ছে রাবারের ক্ষেত্রে, তাহলে ওএ পরিমাণ বিকৃতি সৃষ্টি করতে রাবারে যে পরিমাণ পীড়ন দরকার হয় সেটা হয়ে যাচ্ছে তোমার এবি। তাহলে এখানে এসি ইজ গ্রেটার দেন এবি মানে কি? আমি বলতে পারি যে তাহলে স্পাতের ক্ষেত্রে রাবার অপেক্ষা অনেক বেশি পীড়ন সৃষ্টি হয় কখন? যদি আমি সমান পরিমাণ বিকৃতি করতে পারি, তাহলে সেক্ষেত্রে আমি বলবো স্পাত বেশি স্থিতিস্থাপক। আশা করছি বোঝা গেছে। আবার বলে দিচ্ছি ব্যাখ্যাটা, যে তুমি প্রথমে বলবে যে স্থিতিস্থাপক কোনটার বেশি সেটা নির্দেশ করে স্থিতিস্থাপক গুণাঙ্ক। স্থিতিস্থাপক গুণাঙ্ক মানে পীড়ন বাই বিকৃতি। তাহলে এক্ষেত্রে আমাকে দেখতে হবে যে সমপরিমাণ বিকৃতি সৃষ্টি করলে কার ক্ষেত্রে বেশি পীড়ন লাগেও বলতে পারো, বা বেশি পীড়ন সৃষ্টি হয় এভাবেও বলতে পারো। কারণ পীড়ন আসে কোত্থেকে? অ্যাকচুয়ালি প্রত্যানয়ক বল, কিন্তু আমাকে মেজার করতে হয় বাহ্যিক বল দিয়ে। সুতরাং পীড়ন লাগে সেটাও তুমি কিন্তু ব্যবহার করতে পারো, সেই ধরনের বিবৃতিও ব্যবহার করতে পারো। তাহলে আবার বলছি, সমপরিমাণ বিকৃতি সৃষ্টি করতে যার ক্ষেত্রে বেশি পরিমাণ পীড়ন প্রয়োজন সেটাই হয়ে যাবে বেশি স্থিতিস্থাপক। ঠিক আছে? এবার তুমি বলবে দেখা গেছে স্পাত ও রবারের ক্ষেত্রে সমপরিমাণ বিকৃতি ওএ সৃষ্টি করতে স্পাতের ক্ষেত্রে অনেক বেশি পীড়ন সৃষ্টি হয় ব্র্যাকেটে এসি রবার অপেক্ষা, আর রবারের ক্ষেত্রে লিখে দেবে এবি। এবার গ্রাফ থেকে সবাই সহজেই বুঝে যাবে যে যেহেতু এসি ইজ গ্রেটার দেন এবি তাহলে স্পাতের ক্ষেত্রে বেশি পীড়ন সৃষ্টি হয়। এবার আমি বলি যে সেকেন্ড আলোচনা, যদি কোনো এক বছর যেটা বললাম যে হীরক আর স্পাত দিয়েছে, যদি হীরক আর স্পাত, তুমি তো বুঝে গেলে যে হীরক, তখন সেক্ষেত্রে গ্রাফে লেখাটা একটু চেঞ্জ করতে হবে, এটা হয়ে যাবে হীরক আর এটা হয়ে যাবে স্পাত। এবার ব্যাখ্যাটা আবার সেম, যে সমপরিমাণ বিকৃতি সৃষ্টি করতে স্পাত অপেক্ষা হীরকে আমাকে অনেক বেশি পীড়ন সৃষ্টি করতে হয়। তাহলে সেক্ষেত্রে আমি অবশ্যই বলবো যে হীরক হচ্ছে স্পাত অপেক্ষা বেশি স্থিতিস্থাপক। ঠিক আছে? বেশ, এবার চলে আসে একটা স্প্রিং। একটা স্প্রিং এর বল ধ্রুবক, একটা স্প্রিং নিয়ে আমরা একটু ডিটেইলস আলোচনা করব। স্প্রিং, বা আমি একবারে লিখে দিচ্ছি স্প্রিং ধ্রুবক, ফোর্স কনস্ট্যান্ট, অনেক সময় এটাকে বলা হয় বল ধ্রুবক, কে দ্বারা প্রকাশ করা হয়? ইংলিশে বলা হয় স্প্রিং কনস্ট্যান্ট। আচ্ছা, স্প্রিং কনস্ট্যান্টের ব্যাপারটা কি বলে রাখি, যে আমার কাছে সাপোজ একটা স্প্রিং আছে, এই মনে করো তোমার একটা স্প্রিং, তুমি এই স্প্রিংটাতে কিছু পরিমাণ বল প্রয়োগ করলে। এবার যেই বল প্রয়োগ করলে এক্সপেক্টেড অ্যাকর্ডিং টু ইলাস্টিসিটি একটা প্রত্যানয়ক বল বা রিস্টোরিং ফোর্স ভেতরে ভেতরে তৈরি হবে, এবং সেই প্রত্যানয়ক বলের মান এক্সপেক্টেড দ্যাট মাস্ট বি ইকুয়াল টু দ্য অ্যাপ্লাইড ফোর্স। আচ্ছা, এই যে এফ বল প্রয়োগ করেছো তার জন্য এটার কিন্তু কিছু পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে, সাপোজ এক্স পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে ডিউ টু অ্যাপ্লিকেশন অফ দ্য ফোর্স। আচ্ছা, এবার এটা আমরা জানি যে এফ মাস্ট বি প্রপোর্শনাল টু এক্স, মানে যত বেশি আমি ফোর্স অ্যাপ্লাই করব তত বেশি দৈর্ঘ্য বৃদ্ধি হবে, অথবা হুকের সূত্র থেকেও বলতে পারো যে যত বেশি বিকৃতি হবে তত বেশি পীড়ন হবে, পীড়নটা এফ এর মধ্যেই ঢুকে আছে। আচ্ছা, এখানে আমি কিন্তু একটা মাইনাস সাইন দেব। কেন মাইনাস সাইন দেব? কারণ এখানে যেটা এফ এর কথা বলতে চাইছি, দ্যাট এফ ইজ অ্যাকচুয়ালি দিস ফোর্স। আমরা প্রত্যানয়ক বল দিয়ে গোটা ব্যাপারটাকে ব্যাখ্যা করছি, অর্থাৎ আমি বলতে চাইছি যে হুকের সূত্র থেকে যে পরিমাণ বিকৃতি সৃষ্টি হচ্ছে সেটা পীড়ন। পীড়ন কোনটা? অ্যাকচুয়ালি তো প্রত্যানয়ক বল। তাহলে এখানে প্রত্যানয়ক বল ইজ প্রপোর্শনাল টু মাইনাস এক্স। তাহলে এখান থেকে একই রকম ভাবে f ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট ইনটু x আসবে। তুমি চাইলে মডিউলাস যখন নেবে তখন সেক্ষেত্রে মাইনাসটাকে বাদ দিতে পারো, কিন্তু এখানে মাইনাস সাইন থাকবে। মাইনাস সাইনটা কেন থাকবে সেটাও নিশ্চয়ই বুঝতে পারছো, যে এই f টা কাজ করছে এই দিকে, আর x টা কোন দিকে কাজ করছে? নিচের দিকে। দৈর্ঘ্য বৃদ্ধিটা কোন দিকে হবে? নিচের দিকে। তাহলে আমি দেখতে পাচ্ছি প্রত্যানয়ক বল এবং দৈর্ঘ্য বৃদ্ধি, রেস্টোরিং ফোর্স এন্ড দ্য ইলংগেশন বোথ আর ইন অপোজিট ডিরেকশন। যেহেতু এরা অপোজিট ডিরেকশনে কাজ করছে, সো ইট ইজ এক্সপেক্টেড देयर উইল বি আ নেগেটিভ সাইন। আচ্ছা, ফাইনালি আমি যেটা পেলাম f ইকুয়াল টু kx। এখানে k বলতে যেটা বোঝাচ্ছে দ্যাট k ইজ কল্ড স্প্রিং কনস্ট্যান্ট। এই k টাকেই বলা হচ্ছে স্প্রিং এর বল ধ্রুবক বা সিম্পলি স্প্রিং ধ্রুবক।
এক্সপেক্টেড, তাহলে তোমাকে কে এর ডেফিনিশন করতে হবে। কে এর ডেফিনিশন নতুন করে ভাবার দরকার নেই, এখান থেকেই পাচ্ছ। দেখো যদি x টাকে 1 করে দাও k ইকুয়াল টু f, ভেরি সিম্পল। তার মানে কি একক পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি করতে যে পরিমাণ প্রত্যানয়ক বল সৃষ্টি হয়, আবার বলছি দেখো এখানে যখন করব প্রত্যানয়ক বল, কিন্তু যখন ডিফাইন করব তখন কিন্তু আর প্রত্যানয়ক বল ভুলে যাব, তখন আমি অ্যাপ্লাইড ফোর্স করব। তার কারণ কি, আমি জানি প্রত্যানয়ক বল আমি মেজার করতে পারি না, তাই না? শুধুমাত্র ওই মাইনাস সাইন, ডিরেকশন অপোজিট এইসব ব্যাপারগুলো বোঝাবার জন্য, বা ইন জেনারেল অ্যাকচুয়ালি এটা প্রত্যানয়ক বল দিয়ে, সেই জন্য আমি মাইনাস সাইন দিয়ে ওইভাবে ইন্ট্রোডিউস করেছি। কিন্তু যখন আমি ডিফাইন করব, যেহেতু আমি দেখতে পাচ্ছি যে অ্যাপ্লাইড ফোর্স আর রেস্টোরিং ফোর্সটা সেম, সেই জন্য রেস্টোরিং ফোর্স দিয়ে ডেফিনিশন হয় না, ডেফিনিশন হয় অ্যাপ্লাইড ফোর্স দিয়ে। তাহলে এখানে আমি কি বলবো, আমি বলবো একক পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি করতে যে পরিমাণ বল প্রয়োগ করতে হবে তাকে ওই স্প্রিং এর বল ধ্রুবক বলে। It is the force required to produce unit elongation, ঠিক আছে? অথবা তুমি বলতে পারো for unit elongation the amount of force required is known as spring constant of that spring, ঠিক আছে? তাহলে খুব সিম্পল ডেফিনিশন স্প্রিং এর বল ধ্রুবক। আচ্ছা এখান থেকে তুমি ইউনিটও করতে পারো। অ্যাকচুয়ালি k ইকুয়াল টু কি পাচ্ছ, k ইকুয়াল টু পাচ্ছ f বাই x। তাহলে ফোর্স হচ্ছে তোমার নিউটন আর x হচ্ছে মিটার, তাহলে এটার ইউনিট হয়ে যাবে নিউটন মিটার টু দি পাওয়ার -1। একই রকম ভাবে ডাইন সেন্টিমিটার টু দি পাওয়ার -1। হোয়াটস উইল বি দ্য ডাইমেনশন? মাত্রা যদি করতে চাও এটা ml t টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই l, তাহলে এটা পড়ে থাকছে m t টু দি পাওয়ার -2, ঠিক আছে? এই গেল তোমার স্প্রিং কনস্ট্যান্ট, রাইট? আচ্ছা এখান থেকে স্প্রিং এ সঞ্চিত শক্তির একটা রাশিমালা আমরা বের করব। এনার্জি বা পোটেনশিয়াল এনার্জি স্টোরড ইন এ স্প্রিং, স্প্রিং এ সঞ্চিত শক্তি, এনার্জি স্টোরড ইন এ স্প্রিং। আচ্ছা স্প্রিং এ সঞ্চিত শক্তি ইউই বললাম বিকজ ইট ইজ এগেইন পোটেনশিয়াল এনার্জি। এনার্জি কেন আসছে, একটু আগে যা ব্যাখ্যা করলাম যে আমি বল প্রয়োগ করছি, প্রত্যানয়ক বল এদিকে, যখনই বল প্রয়োগ করছি দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে, দৈর্ঘ্য বৃদ্ধিটা হচ্ছে প্রত্যানয়ক বলের এগেইনস্টে। তাহলে আমার এখানে দৈর্ঘ্য বৃদ্ধি করতে কিছু পরিমাণ ওয়ার্ক ডান করতে হবে, দ্যাট ওয়ার্ক ডান ইজ স্টোরড অ্যাজ পোটেনশিয়াল এনার্জি। খুব সহজেই করতে পারি এই আগের মতোই, এখানেও আগের মতো বলি যে গড় বল কত হবে, আমি আর করে দেখাচ্ছি না, 0 প্লাস f/2, তাহলে এটা হয়ে গেল হাফ f, দৈর্ঘ্য বৃদ্ধি x, ইলংগেশন বা ইনক্রিজ ইন লেন্থ এটা হয়ে গেল x, তাহলে সেক্ষেত্রে কৃত কার্য দ্যাট ইজ স্টোরড অ্যাজ এনার্জি আমি বলতে পারি দ্যাট ইজ ইকুয়াল টু গড় বল ইনটু x, রাইট? এবার তাহলে আমি বলতে পারি হাফ f এর মান হয়ে যাচ্ছে kx ইনটু x স্প্রিং এর ক্ষেত্রে, তাহলে এটা হয়ে গেল হাফ kx স্কয়ার। This is the potential energy of the spring that is stored in it. তাহলে একটা স্প্রিং এর ক্ষেত্রে এইটা হয়ে যাচ্ছে সঞ্চিত স্থিতিশক্তির রাশিমালা, ঠিক আছে? আচ্ছা এটা দিয়ে খুব সিম্পল কিছু কম্পারিশন টাইপের অঙ্ক দেয়। যেমন দেখো আমি একটা প্রবলেম আলোচনা করি, এই প্রবলেমটা পরীক্ষায় খুব আসে। এক্সপ্রেশন গুলো খেয়াল রেখো যে এনার্জি হচ্ছে হাফ kx স্কয়ার আর f যেটা পাচ্ছি দ্যাট ইজ ইকুয়াল টু kx, ঠিক আছে? এইভাবে দিয়েছে একটা প্রবলেম, বলছে তোমার কাছে দুটো স্প্রিং আছে, এই স্প্রিংটার বল ধ্রুবক k1 আর সাপোজ আরেকটা স্প্রিং আছে এটার বল ধ্রুবক k2, ঠিক? বেশ, তোমার বলে দেওয়া আছে যে k1 is greater than k2, k1 is greater than k2। আচ্ছা প্রশ্ন করছে যে তোমাকে দুটো কেস বলেছে, প্রথমে উভয়কে সমপরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি করবে, ঠিক আছে? কেস 1 তুমি কি করলে, বোথ সেম ইলংগেশন, সমপরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি করতে চাইলে করতেই পারো, এটাকেও তুমি l দৈর্ঘ্য সাপোজ আর ওটাকেও সাপোজ l দৈর্ঘ্য। অবভিয়াসলি দুটো ক্ষেত্রে সমপরিমাণ বল কিন্তু লাগবে না, যেহেতু দুটোর স্প্রিং কনস্ট্যান্ট আলাদা, দ্যাট ডিপেন্ডস অন দ্য ম্যাটেরিয়াল। এক্ষেত্রে কিন্তু দুটো ক্ষেত্রে আলাদা কাজ করতে হবে বা আলাদা ফোর্স লাগবে। আচ্ছা সেকেন্ড বলছে সমপরিমাণ বল প্রয়োগ করলাম,
সমপরিমাণ বল প্রয়োগ করা হলো। তোমাকে বলছি যে W1 আর W2 এর মধ্যে কম্পেয়ার করো। W1 আর W2 মানে দুটো কেস বলেছে, এক হচ্ছে বলছে দুটোকে সমপরিমাণ দৈর্ঘ্য বাড়ালাম, তাহলে কার ক্ষেত্রে কৃতকার্য বেশি হবে। সেকেন্ড ক্ষেত্রে বলছে দুটোকে আমি সমপরিমাণ বল প্রয়োগ করলাম, তাহলে তোমাকে কার ক্ষেত্রে কৃতকার্য বেশি হবে সেটাও তোমাকে বার করতে হবে। দেখো জিনিসটা অতটাও কঠিন নয়, ব্যাপারটা হচ্ছে তুমি ওইভাবে ভাবো যে এখানে বলেছে কৃতকার্য, তাই তো? এবার কৃতকার্যের ব্যাপার যখনই আসবে তোমাকে মনে রাখতে হবে যে কৃতকার্য বা ওয়ার্ক ডান দ্যাট মিন্স চেঞ্জ ইন এনার্জি বা এনার্জি। তাহলে এখানে এনার্জির ব্যাপারটা আসছে কি করে? স্প্রিং এর এনার্জি কি? স্প্রিং এর এনার্জির কিন্তু একটাই ফর্মুলা করেছি, দ্যাট ইজ হাফ কে এক্স স্কয়ার। তাহলে তোমাকে ক্যালকুলেশন করে বলতে হবে হাফ কে এক্স স্কয়ার মানে প্রথম ক্ষেত্রে বেশি না হাফ কে এক্স স্কয়ার দ্বিতীয় ক্ষেত্রে বেশি। তোমাকে একটাই অপশন দিয়েছে, দ্যাট ইজ k1 গ্রেটার দ্যান k2। তাহলে তোমাকে করতে হবে কি, সমপরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধির জন্য W1 W2 বার করতে হবে, নিয়ে কম্পেয়ার করে দেখতে হবে কোনটা বেশি। আবার দ্বিতীয় ক্ষেত্রে সমপরিমাণ বল প্রয়োগ করে দেখতে হবে, নিয়ে কম্পেয়ার করে দেখতে হবে কোন ক্ষেত্রে কৃতকার্য বেশি। রাইট? বেশ, প্রথমটা আলোচনা করা যাক সমপরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি। তো আমি ধরে নিলাম যে দুটোকেই আমি সমপরিমাণ দৈর্ঘ্য বাড়ালাম, সে x। প্রথমটাকেও x পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি করলাম, দ্বিতীয়টাকেও x পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি করলাম। তাহলে প্রথম তারে কৃতকার্য আমি W1 যেটা বলছি এটা হওয়া উচিত হাফ k1 ইনটু x স্কয়ার। প্রথম স্প্রিং এর k1 তাই হাফ k1 x স্কয়ার, আর দ্বিতীয় স্প্রিং এর হয়ে যাবে হাফ k2 ইনটু x স্কয়ার। আর তো কিছু নেই। বেশ, তাহলে এবার যদি তোমাকে বলে কোনটা বেশি, আমি কি করলাম? কম্পেয়ার করলাম, আমি জাস্ট রেশিও করে দিলাম। যদি রেশিও করি দেখো পড়ে থাকছে k1 বাই k2, বাকি সব তো কেটে যাচ্ছে। এবার এখানে কি বলা আছে? k1 ইজ গ্রেটার দেন k2, মানে ডান দিকে লব বড় হর ছোট, তার মানে আমি বলতে পারি দিস ইজ গ্রেটার দেন 1। আর এটা যদি গ্রেটার দেন 1 হয়, খুব সিম্পলি আমি বলতে পারি obviously w1 ইজ গ্রেটার দেন w2। তাহলে প্রথম অঙ্কের জন্য কোন ক্ষেত্রে কৃতকার্য বেশি হবে? প্রথম স্প্রিং এ কৃতকার্য বেশি হবে। ঠিক আছে? বেশ, এবার 2 নম্বরে চলে যাও। 2 নম্বরে কি বলেছে? সমপরিমাণ বল প্রয়োগ করা হলো, সে F। আচ্ছা, F যদি হয় এবার দৈর্ঘ্য বৃদ্ধি নিশ্চয়ই সমান হবে না। আমি দুটোকেই সমপরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি সমপরিমাণ বল প্রয়োগ করলাম। আমি ধরে নিলাম প্রথম স্প্রিং এর দৈর্ঘ্য বৃদ্ধি x1, দ্বিতীয় স্প্রিং এর দৈর্ঘ্য বৃদ্ধি x2 এক্সপেক্টেড। তাহলে আমি অবশ্যই লিখতে পারি F ইকুয়াল টু k1 x1, F ইকুয়াল টু k2 x2 প্রথম ক্ষেত্রে আর দ্বিতীয় ক্ষেত্রে। বুঝছে? এবার আগের মতোই আমি কৃতকার্য নির্ণয় করব। তাহলে কৃতকার্য নির্ণয় করার পর কম্প্যারিজনে আসছি। তাহলে প্রথম স্প্রিং এর কৃতকার্য কত হবে? W1 হাফ k1 x1 স্কয়ার। ঠিক আছে? k1 টা তো কনস্ট্যান্ট, x1 টা ভ্যারিয়েবল। তাহলে এখান থেকে তুমি x1 টাকে বের করো। তাহলে পড়ে থাকছে দেখো হাফ k1 x1 মানে কি f বাই k1, তাহলে f বাই k1 হোল স্কয়ার। তাহলে পড়ে থাকছে হাফ k1 f স্কয়ার k1 স্কয়ার। তাহলে এটা পড়ে থাকছে f স্কয়ার বাই 2k1। একই রকম ভাবে w2 যদি ক্যালকুলেশন করো সিমিলারলি আমার পড়ে থাকবে f স্কয়ার বাই 2k2। এবার যদি তুমি কম্প্যারিজনের জন্য w1 বাই w2 করো, তাহলে পড়ে থাকছে f স্কয়ার বাই 2k1, এটা f স্কয়ার বাই 2k2। তাহলে এটা পড়ে থাকবে দেখো k2 বাই k1। obviously this is less than 1, তাহলে w1 less than w2। কেন less than 1? কারণ k1 is greater than k2। তার মানে এই ক্ষেত্রে হরটা বড় লবটা ছোট, তাহলে একের থেকে ভগ্নাংশ কম হবে, তাহলে w1 is less than w2। সুতরাং দ্বিতীয় ক্ষেত্রে কৃতকার্য বেশি হবে। দেখো দুটো অপশন দিয়েছি, একটা প্রথম ক্ষেত্রে বেশি হবে, একটা দ্বিতীয় ক্ষেত্রে বেশি হবে। খুব সিম্পল, একটু ভালো করে দেখে নেবে। এইভাবে আমরা অঙ্কগুলো করে ফেলতে পারি। বেশ, এবার আরেকটা টাইপের আলোচনা করব। তোমাকে আবার দুটো স্প্রিং দিয়েছে, দুটো স্প্রিংকে একবার শ্রেণী সমবায়ে যোগ করতে বলছে, একবার সমান্তরাল সমবায়ে যোগ করতে বলছে। মানে এরকম বলছে, সাপোজ তোমার কাছে দুটো স্প্রিং আছে, আমি আগে শ্রেণী সমবায়ে আলোচনা করি। স্প্রিং দুটোকে তুমি শ্রেণী সমবায়ে যোগ করে দিলে। শ্রেণী সমবায় সম্পর্কে তোমার ধারণা অলরেডি হয়ে গেছে, কারণ ক্লাস 9 মনে করে দেখো তোমরা রোধের সমবায় করেছিলে। সেই রোধের সমবায়ে শ্রেণী সমবায় কাকে বলা হয়েছিল?
যদি পরপর যোগ করা হয়, মানে একটা যেখানে শেষ হচ্ছে সেখান থেকে যদি সেকেন্ডটা শুরু হয়, এইভাবে যদি কতগুলো রোধকে যুক্ত করা হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা বলেছিলাম শ্রেণী সমবায়। এখানেও কিন্তু অনেকটা এক, যে একটা স্প্রিং যোগ করলাম, তার নিচে আরেকটা স্প্রিং যোগ করলাম, পরপর যদি এইভাবে যোগ করি, তাহলে সেক্ষেত্রে আমি বলতে পারি স্প্রিংগুলি পরস্পর শ্রেণী সমবায়ে যোগ করা হয়েছে। আচ্ছা, তোমাকে করতে কি হবে? তোমাকে করতে যেটা হবে, যে তোমাকে বের করতে হবে তুল্য কে কত হবে, তুল্য স্প্রিং এর বল ধ্রুবক কত হবে। বোঝা গেছে প্রশ্ন? তুল্য বল ধ্রুবক মানে কি, আরেকবার মনে করে দিই, রোধের ক্ষেত্রেও একই কনসেপ্ট ছিল। তার মানে হচ্ছে যে আমি দুটো আলাদা ম্যাটেরিয়ালের স্প্রিং নিয়েছিলাম, বলছে এবার যখন আমি নেব, যে একটাই ম্যাটেরিয়ালের আমাকে স্প্রিং নেব, এবং তোমাকে মনে রাখতে হবে এই কেটা সাপোজ নির্ণয় করতে হবে, এই দুটো মিলে যা কাজ করবে ও একাই তাই কাজ করবে, এটাই তো ইকুইভ্যালেন্টের মানে, তাই না? যে দুজন ছেলে আছে, দুজন ছেলে বেশি পরিমাণ কাজ করতে পারে না, আরেকজন ছেলে বেশি কাজ করতে পারে, আমরা অনেক সময় বলি তোদের দুজনের তুল্য হচ্ছে ও, তার মানে কি ওই দুজন মিলে যা কাজ করে ও একাই সেই কাজ করতে পারে। এখানেও তাই, এই দুজন মিলে যা কাজ করবে ও একাই সেই টাইপের কাজটা করে দিতে পারবে, এটা হচ্ছে মূল কনসেপ্ট। তাহলে আমাকে দেখতে হবে যে এক্ষেত্রে কি পরিবর্তন হচ্ছে, তাহলে এখানে কি পরিবর্তন হচ্ছে, দুটোকে কম্পেয়ার করে দিতে হবে। কিরকম করে করবো দেখো, যে সাপোজ আমি এই নিচের সিস্টেমটাতে এফ পরিমাণ বল প্রয়োগ করলাম, ঠিক আছে? এই এফ পরিমাণ বল প্রয়োগ করার ফলে এক্সপেক্টেড যে দুটোর মধ্যে সমপরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি হবে না, ছবিটা তো দেখানো সম্ভব নয়। আমি ধরে নিলাম যে প্রথম স্প্রিং এ x1 পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি হলো, দ্বিতীয় স্প্রিং এ x2 পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি হলো, ঠিক আছে? নিচেরটাতে আমি এফ পরিমাণ বল প্রয়োগ করলাম, তাতে প্রথমটাতে x1 পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি হলো, তাহলে আমি লিখতে পারি f k1 x1, আর দ্বিতীয়টাতে x2 পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি হলো, তাহলে অবশ্যই আমি লিখতে পারি f k2 x2 হলো। বেশ, তাহলে এখান থেকে দেখো আমি লিখতে পারি x1 সমান f বাই k1, আবার আমি লিখতে পারি x2 সমান f বাই k2, ঠিক আছে? সাপোজ দিস ইজ ইকুয়েশন নাম্বার 1, দিস ইজ ইকুয়েশন নাম্বার 2। বেশ, এবার তুমি তুল্য ব্যাপারে ভাবো। তাহলে তুল্য যখন করব, এটা তো আমি এফ বলই প্রয়োগ করব, সিমিলার না দিলে তো আর তুল্য হয় না, দুজনকে সমান একই রকমের কোশ্চেন দিয়ে কম্পেয়ার করা হয় তোমাদের সবাইকে, তাহলে এখানেও তাই। সাপোজ এখানে একে এফ দেওয়া হয়েছিল, তাহলে একেও এফ দিলাম। আচ্ছা, সমান সমান বলতে করতে চাইছি, তাহলে এদের সিস্টেমটার যে পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছিল, ওরও সেম পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি হবে। তোমার এখানে কত দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছিল, প্রথমটার x1, সেকেন্ডেরটা x2, তাহলে টোটাল দৈর্ঘ্য বৃদ্ধি কত হয়েছিল, x1 প্লাস x2, এটা x1 পরিমাণ বাড়লো, এটা x2 পরিমাণ বাড়লো, তাহলে অ্যাজ এ হোল এখান থেকে এতটা কতটা বাড়বে, x1 প্লাস x2 বাড়বে। তাহলে আমি বলতে পারি এটার ক্ষেত্রে দৈর্ঘ্য বৃদ্ধি হবে x1 প্লাস x2 হতেই হবে, যদি আমি তুল্য বলতে চাই। তাহলে ওই ক্ষেত্রে যদি আমি ইকুয়েশন লিখি, আমার কি লেখা উচিত, f ইকুয়াল টু k হচ্ছে কনস্ট্যান্ট, আর এটা হয়ে গেল x1 প্লাস x2। তাহলে এখান থেকে আমি যদি লিখি f বাই k, পড়ে থাকছে x1 প্লাস x2। আচ্ছা, x1 এক নম্বর থেকে বসাও, দেখো f বাই k1, আর এটা এক নম্বর থেকে বসাও f বাই k2, আর এটা পড়েছিল f বাই k। তাহলে সবগুলোর উপরে f আছে, তাহলে f গুলো কেটে দিতে পারি, তাহলে আমার পড়ে থাকবে 1 বাই k, this is equal to 1 বাই k1, this is equal to 1 বাই k2। অবভিয়াসলি তুমি এখান থেকে k বের করতে পারো, k যদি বের করো তোমার পড়ে থাকবে k1 k2 ডিভাইডেড বাই k1 প্লাস k2। আরেকটু মনে করিয়ে দিই, এটা কিন্তু রোধের যেটা সমান্তরাল সমবায়ের ফর্মুলা পেয়েছিলে, এখানে কিন্তু সেম টাইপের ফর্মুলা পেলাম কখন, যখন এরা শ্রেণী সমবায়ে যুক্ত। তাহলে তুমি মনে রাখতে পারো এভাবে, যে রোধের ক্ষেত্রে যা ছিল এক্ষেত্রে কিন্তু গোটাটাই উল্টো, তাই না? আচ্ছা, শ্রেণী সমবায় হয়ে গেল, এবার আমি সমান্তরাল সমবায় নিয়ে আলোচনা করব, প্যারালাল কম্বিনেশন। প্যারালাল, আচ্ছা প্যারালাল কম্বিনেশন মানে অবভিয়াসলি ছবিটা কিন্তু আর এরকম হবে না, প্যারালাল কম্বিনেশন হলে কিছুটা হলেও চেঞ্জ হবে। কিরকম চেঞ্জ হবে, কোথায় চেঞ্জ আসবে, গোটা ব্যাপারটা একবার দেখে নেওয়া যাক। প্যারালাল মানে কি, দুটোকে কিন্তু একটার পর একটা এইভাবে লাগাবো না, প্যারালাল মানে তোমাদের কনসেপ্ট নিশ্চয়ই আছে যে এই রকম হবে, এই রকম হবে, তাই না? তবে তো আমি প্যারালাল বলবো।
তাহলে এটা হয়ে গেল সিস্টেম। এটার বল ধ্রুবক k1, এটার বল ধ্রুবক k2, আমি এদিক থেকে F বল প্রয়োগ করলাম। হয়েছে? এবার তুমি একটা জিনিস খেয়াল করে দেখো যে প্রথমটার ক্ষেত্রে F বল প্রয়োগ করেছিলাম সেটাই কিন্তু দুটোর মধ্যে ছিল। এখানে যে F বলটা প্রয়োগ করব দুটোর মধ্যে কিন্তু ভাগ হয়ে যাবে, তাই না? এটাকে যখন আমি F বল দিয়ে টানবো, এটার ভেতরে ভেতরে F1 বল যদি তৈরি হয় আর এটার ভেতরে ভেতরে যদি F2 বল তৈরি হয়, তাহলে অবভিয়াসলি ফ্রম ইকুইলিব্রিয়াম কন্ডিশন আমি লিখতে পারি F ইকুয়াল টু F1 প্লাস F2। অর্থাৎ এক্ষেত্রে তুমি যদি নিচের দিকে 50 নিউটন বল প্রয়োগ করো, গোটা 50 নিউটন এর ক্ষেত্রেও প্রযোজ্য হবে, এর ক্ষেত্রেও প্রযোজ্য হবে, কখনোই নয়। তো ইকুইলিব্রিয়াম ছবি থেকে বুঝতে পারছো। তুমি 50 নিউটন বল প্রয়োগ করলে এর ক্ষেত্রে যদি 20 নিউটন বল হয়, এর ক্ষেত্রে 30 নিউটন বল হবে, তাই না? তবে তোমার টোটালটা ওখান থেকে 50 আসবে। তাহলে এই ব্যাপারটা কিন্তু এখানে খেয়াল করতে হবে। তাহলে আমি মেইনলি যেটা পেলাম প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে F ইকুয়াল টু F1 প্লাস F2। আর এখানে আরেকটা জিনিস খেয়াল করো, উপরটা ফিক্সড, নিচেরটা একসঙ্গে লাগানো, আমি F বল প্রয়োগ করলাম। তাহলে এটা যদি x পরিমাণ বাড়ে, এটাও তো x পরিমাণই বাড়বে, তাই না? দুটো উপরটাও লাগানো, নিচেরটাও লাগানো, আমি নিচটা বল প্রয়োগ করলাম। তাহলে এখানে যদি 5 সেন্টিমিটার বাড়ে, এখানেও 5 সেন্টিমিটারই বাড়তে হবে। তাহলে এক্ষেত্রে উভয় ক্ষেত্রে ফোর্সটা আলাদা হতে পারে, এক্ষেত্রে উভয় ক্ষেত্রে দৈর্ঘ্য বৃদ্ধিটা কিন্তু সেম হবে। আমি ধরে নিলাম উভয় ক্ষেত্রে দৈর্ঘ্য বৃদ্ধি x। তাহলে দেখো হয়ে যাচ্ছে F ইকুয়াল টু, এটা হয়ে যাবে k1x, এটা হয়ে যাবে k2x, তাহলে এটা পড়ে থাকছে k1 প্লাস k2 ইনটু x, ইকুয়েশন নাম্বার 1। এবার যে তুল্য বল ধ্রুবক সেটাকে যদি আমি k বলি, তাহলে এটা হয়ে যাবে F ইকুয়াল টু k ইনটু x, ওখানেও F বল প্রয়োগ করব, দৈর্ঘ্য বৃদ্ধি x ই হবে, তাহলে F ইকুয়াল টু kx। এবার তুমি 1 আর 2 যদি কম্পেয়ার করো, দেখো পড়ে থাকছে k ইকুয়াল টু k1 প্লাস k2, এবং অবভিয়াসলি এটা শ্রেণী সমবায়ের যেটা রোধের ফর্মুলা ছিল অনেকটা সেরকম। তা তুমি মনে রাখবে যে রোধ আর স্প্রিং এই দুটোর ক্ষেত্রে শ্রেণী এবং সমান্তরালের সম্পর্কটা সম্পূর্ণ উল্টো। অর্থাৎ রোধের সমান্তরাল সমবায়ের যেটা ফর্মুলা পেয়েছিলে সেটা স্প্রিং এর শ্রেণী সমবায়ের ফর্মুলার মতো হবে। আবার একই রকম ভাবে রোধের শ্রেণী সমবায়ে যে ফর্মুলা পেয়েছিলে সেটা স্প্রিং এর ক্ষেত্রে সমান্তরাল সমবায়ের ফর্মুলার মতো। বুঝলেন? এবার বলি, এরকম প্রশ্ন থাকে যে তোমাকে একটা স্প্রিং দেওয়া হলো, এবার একটাই স্প্রিং, এই মনে করো একটা স্প্রিং দেওয়া আছে, এই স্প্রিংটার বল ধ্রুবক সাপোজ k, রাইট? প্রশ্ন দিয়েছে যে আমি স্প্রিংটাকে সমান দুভাগে কেটে দিলাম, এই একটা ভাগে কাটলাম আর এই একটা ভাগে কাটলাম। প্রশ্ন দিয়েছে যে এই দুটো পার্টের বল ধ্রুবক কত হবে। যেহেতু সমান দৈর্ঘ্য, এক্সপেক্টেড সেম হবে, তো এই পার্ট দুটোর বল ধ্রুবক কত হবে সেটা হচ্ছে প্রশ্ন। আশা করছি বোঝা গেছে। আমি দুটো দিয়ে করছি, তোমাকে তিনটে দিয়েও বলতে পারি। তোমাকে বলতে পারি যে স্প্রিংটা 3 ভাগে কাটা হলো, প্রতি ভাগের বল ধ্রুবক কত। স্প্রিংটাকে 10 ভাগে কাটা হলো, প্রতি ভাগের বল ধ্রুবক কত। প্রসেস মাস্ট বি সেম। কিভাবে করব? তো আমি এভাবে করছি যে গোটা যে স্প্রিংটা ছিল, সাপোজ আমি গোটা স্প্রিংটাই F পরিমাণ বল প্রয়োগ করলাম, এবং F বল প্রয়োগের ফলে স্প্রিংটির দৈর্ঘ্য বৃদ্ধি হলো x। তাহলে প্রথম ক্ষেত্রে আমি অবশ্যই লিখতে পারি F ইকুয়াল টু k ইনটু x, বা তুমি বলতে পারো k ইকুয়াল টু F বাই x। এখানে সবটাই আমি মডুলাস দিয়ে লিখছি, সুতরাং মাইনাস সাইনটাকে কোনোভাবেই আনবো না। এবার চলে এসো দ্বিতীয় ক্ষেত্রে। দ্বিতীয় ক্ষেত্রে এই স্প্রিংগুলোতে যদি F বল প্রয়োগ করি তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি কত হবে? এটা হচ্ছে প্রশ্ন। এটা যদি তুমি বুঝতে পারো তাহলে আর অঙ্কগুলোতে কোনোভাবেই আটকাবে না। আবার বলছি, যখন গোটা স্প্রিং ছিল F বল প্রয়োগে x দৈর্ঘ্য বৃদ্ধি ঘটলো। বাট এই স্প্রিংটা কেটে যখন অর্ধেক করে দিলাম, তুমি মনে রাখবে এটাই যদি F পরিমাণ বল প্রয়োগ করি, এটা দৈর্ঘ্য বৃদ্ধি কখনোই x হবে না। কত হবে? দৈর্ঘ্যটা অর্ধেক হয়ে গেছে, তাহলে এখানে দৈর্ঘ্য বৃদ্ধিটাও অর্ধেক হয়ে যাবে। তার মানে এটাতে F বল প্রয়োগ করলে দৈর্ঘ্য বৃদ্ধি x/2 হবে, এটাকেও বল প্রয়োগ করলে দৈর্ঘ্য বৃদ্ধি x/2 হবে। তাহলে এক্ষেত্রে যদি আমি বল ধ্রুবক k ড্যাশ বলি, তাহলে কাটা অংশের জন্য লিখতে পারি F ইকুয়াল টু k ড্যাশ ইনটু x/2। তাহলে এখান থেকে পাচ্ছি k ড্যাশ ইকুয়াল টু 2f/x। এবার f/x মানে কি? k, তাহলে এটা পড়ে থাকছে 2k। তাহলে প্রতি অংশের বল ধ্রুবক হয়ে যাবে twice k, যদি সমান দুভাগে ভাগ করি। আচ্ছা, এবার বলে রাখি যদি 3 ভাগে ভাগ করার কথা বলতো তাহলে এখানে কি হতো? 3 চলে আসতো,
তাহলে এটা হয়ে যেত 3f/x, তাহলে এটা কত হয়ে যেত 3k। যদি 10 ভাগে ভাগ করা হতো তাহলে এটা হয়ে যেত x/10, তাহলে 10f/x, তাহলে এটা হয়ে যেত 10k। তবে তুমি মনে রাখবে যদি n সংখ্যক ভাগে কাটা হয় তাহলে প্রতি অংশের বল ধ্রুবক হয়ে যাবে k ড্যাশ ইকুয়াল টু n ইনটু k। এইভাবে তুমি ব্যাপারটাকে মনে রাখবে, আর কোনোদিন ভুলে যাবার চান্স নেই। ঠিক আছে? তবে যত বেশি কাটবে তত বেশি বল ধ্রুবকের মান বেড়ে যাবে। এই রকমের একটা ব্যাপার তোমার চলে আসছে।